আমাদের চারপাশের বড় বড় দালানগুলোর দিকে তাকালে কি মনে হয়? মনে হয় শান্ত, স্থির, অটল। কিন্তু আমরা যা দেখি তার আড়ালে প্রতিটি মুহূর্তে একটা অদৃশ্য যুদ্ধ চলছে। চলুন আজ আমরা সেই অসাধারণ ইঞ্জিনিয়ারিংয়ের গল্পটা শুনি, যা এই বিশাল কাঠামোগুলোকে নিরাপদে সোজা করে দাঁড় করিয়ে রাখে। কিন্তু প্রশ্নটা হলো, এটা আসলে কিভাবে সম্ভব হয়? কিভাবে একটা উঁচু বিল্ডিং, তার নিজের অনেক ওজন, তার ভেতরে থাকা হাজার হাজার মানুষ আর আসবাবপত্রের ভার, আর তার উপর বাতাস বা ভূমিকম্পের মতো প্রচণ্ড শক্তিকে সামলে নিয়ে প্রতিদিন টিকে থাকে? এই লড়াইটা কিন্তু এক মুহূর্তের জন্যও থামে না। বাইরে থেকে যখন একটা সম্পূর্ণ বিল্ডিং আমরা দেখি, তখন ঠিক এমনই শান্ত আর স্থির মনে হয়, তাই না? ঝকঝকে কাচের দেয়াল, সুন্দর ডিজাইন, দেখে মনে হতে পারে এটা যেন প্রকৃতিরই একটা অংশ। কিন্তু এর ভেতরের কঙ্কালটা একবার দেখুন। এটাই হলো আসল যুদ্ধক্ষেত্র। এখানকার প্রত্যেকটা বিম আর কলাম প্রতিটা মুহূর্তে বিপুল শক্তিকে সামাল দিচ্ছে। একে অপরের ওপর শক্তি প্রয়োগ করে পুরো কাঠামোটাকে একটা অটুট বাঁধনে বেঁধে রেখেছে। তাহলে এই যুদ্ধের আসল হিরো বা চ্যাম্পিয়নটাকে? উত্তরটা হল রিইনফোর্সড কনক্রিট, মানে ইস্পাতের রড দিয়ে শক্তিশালী করা কনক্রিট। একে এমন একজন যোদ্ধা বলা যেতে পারে যাকে বিশেষভাবে এই লড়াইটা জেতার জন্যই তৈরি করা হয়েছে। এই স্লাইডটা কিন্তু বেশ মজার। দেখুন, কংক্রিটের একটা অসাধারণ সুপার পাওয়ার আছে। একে আপনি যত চাপ দেবেন এটা তত শক্তিশালী হবে। কিন্তু এর একটা বড় দুর্বলতাও আছে, মানে একটা ক্রিপ্টোনাইটও আছে। একে যদি দুই দিক থেকে টান দেওয়া হয় তাহলে খুব সহজেই ভেঙে যায়। আর এখানেই কিন্তু গল্পের আসল টুইস্ট। কংক্রিটের এই দুর্বলতাটা ঢাকার জন্যই দরকার হয় একটা পারফেক্ট পার্টনারের, আর সে হল ইস্পাত বা স্টিল। স্টিলের প্রচণ্ড টান সহ্য করার ক্ষমতা আছে। কংক্রিট আর স্টিল এমনভাবে জুড়ে যায় যে তারা একটা টিম হিসেবে কাজ করে। আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো, গরমে বা ঠান্ডায় দুটোই প্রায় একই হারে বাড়ে কমে, তাই তাদের বন্ধুত্বে কোনো ফাটল ধরে না। আচ্ছা, আমাদের চ্যাম্পিয়নকে তো চেনা হলো। এবার চলুন শত্রুদের চিনে নিই, মানে সেই সব অদৃশ্য শক্তি বা লোড যা একটা বিল্ডিংয়ের উপর সারাক্ষণ আঘাত করতে থাকে। ইঞ্জিনিয়াররা মূলত ৩ ধরনের প্রধান শত্রুর কথা মাথায় রেখে ডিজাইন করেন। প্রথমটা হলো ডেড লোড, মানে বিল্ডিংয়ের নিজের ওজন। দ্বিতীয়টা হলো লাইভ লোড, যা সবসময় বদলাতে থাকে, যেমন আমরা মানুষেরা। আর সব শেষে হলো এনভায়রনমেন্টাল লোড, মানে বাতাস বা ভূমিকম্পের মতো প্রাকৃতিক শক্তি। ডেড লোড হলো সবচেয়ে প্রেডিক্টেবল, মানে অনুমানযোগ্য শত্রু। এটা হলো বিল্ডিংয়ের নিজের ওজন, তার কলাম, বিম, দেয়াল, ছাদ সবকিছু মিলিয়ে যে বিশাল ভার, যা সবসময় স্থির থাকে, বদলায় না। এরপর আসে লাইভ লোড, যেটা সবচেয়ে বেশি বিশৃঙ্খল আর অনিশ্চিত। যেমন ধরুন মানুষ, আসবাবপত্র বা যে কোনো অস্থায়ী জিনিস। একটা ঘরে আজ ১০ জন মানুষ, কাল হয়তো ঘরটা একদম খালি। এই লোড কখন, কোথায়, কতটা থাকবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে পার্থক্যটা বোঝা যাচ্ছে। একটা সাধারণ অফিসের জন্য প্রতি বর্গফুটে ৫০ পাউন্ড লাইভ লোড ধরে ডিজাইন করা হয়। কিন্তু একটা লাইব্রেরিতে যেখানে সারি সারি বইয়ের তাক থাকবে, সেখানে ধরতে হয় ১৫০ পাউন্ড, মানে ৩ গুণ বেশি। কারণ ঘরটা কি কাজে ব্যবহার হবে তার উপর নির্ভর করে এই লোডের পরিমাণ অনেক বেড়ে যেতে পারে। আর সবশেষে আছে প্রকৃতির শক্তি। একটা বিল্ডিং কোথায় তৈরি হচ্ছে তার ওপর ভিত্তি করে এর প্রধান শত্রু কে হবে সেটাও কিন্তু বদলে যায়। এই ম্যাপগুলো দেখুন, কোনো অঞ্চলের জন্য প্রধান শত্রু হল বাতাস, আবার কোনো অঞ্চলের জন্য ভূমিকম্প। আর দুটোকে সামলানোর কৌশলও কিন্তু একদম আলাদা। তো এত সব শত্রুর বিরুদ্ধে লড়াইটা জেতার মূল কৌশলটা কি? সব স্ট্রাকচারাল ডিজাইনের পেছনে একটা গোল্ডেন রুল বা সোনালি নিয়ম কাজ করে। নিয়মটা দেখতে খুবই সহজ। ডিজাইন স্ট্রেংথ, অর্থাৎ কাঠামোর যে শক্তি ডিজাইন করে দেওয়া হয়েছে সেটাকে সবসময় রিকোয়ার্ড স্ট্রেংথ বা প্রয়োজনীয় শক্তির চেয়ে বেশি বা অন্তত সমান হতে হবে। সোজা কথায়, একটা বিল্ডিংয়ে যতটা শক্তিশালী হওয়া দরকার, ইঞ্জিনিয়াররা তাকে তার চেয়েও বেশি শক্তিশালী করে বানান। এটাই নিরাপত্তার মূল মন্ত্র। কিন্তু প্রশ্ন হল, এই বাড়তি নিরাপত্তাটা কেন দরকার?
কারণ বাস্তব জীবন তো আর গণিতের খাতার মতো নিখুঁত নয়। হতে পারে লোড যা ভাবা হয়েছিল তার চেয়ে বেশি চলে আসলো, বা কংক্রিটের শক্তি একটু কম হলো, অথবা রডটা কয়েক মিলিমিটার এদিক ওদিক হয়ে গেল। এই সব ছোট ছোট অনিশ্চয়তার জন্যই একটা সেফটি মার্জিন বা বাড়তি নিরাপত্তার দরকার হয়। এই গোল্ডেন রুলটা বাস্তবে প্রয়োগ করার জন্য ইঞ্জিনিয়াররা একটা গোপন অস্ত্র ব্যবহার করেন। তারা একটা সেফটি বাফার বা নিরাপত্তা স্তর তৈরি করেন, আর এর জন্য তারা খুব চমৎকার একটা 2 ধাপের পদ্ধতি মেনে চলেন। কৌশলটা হলো একই সাথে দুটো জিনিস ধরে নেওয়া। প্রথমত, বিল্ডিংয়ের ওপর লোড যা হিসাব করা হয়েছে বাস্তবে তার চেয়েও বেশি আসবে। আর দ্বিতীয়ত, কংক্রিট বা স্টিলের শক্তি যতটা হওয়ার কথা তার থেকে কিছুটা কম পাওয়া যাবে, মানে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা। এই দেখুন প্রথম ধাপ। এখানে বিভিন্ন লোডকে নির্দিষ্ট লোড ফ্যাক্টর দিয়ে গুণ করে বাড়িয়ে ধরা হয়। যেমন ধরুন, ডেড লোডকে 1.2 দিয়ে আর লাইভ লোডকে 1.6 দিয়ে। মানে ইঞ্জিনিয়াররা আগে থেকেই সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিয়ে রাখেন। আর এটা হলো দ্বিতীয় ধাপ। এখানে নির্মাণ সামগ্রীর যা শক্তি তাকে একটা স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর দিয়ে গুণ করে কমিয়ে ধরা হয়। যেমন টেনশন বা টান সামলানোর ক্ষেত্রে শক্তিকে 0.9 দিয়ে গুণ করা হয়, মানে 10% শক্তি কম ধরে হিসাব করা হচ্ছে। এই 2 ধাপ মিলিয়েই তৈরি হয় সেই দুর্ভেদ্য নিরাপত্তা ব্যবস্থা। তাহলে বিল্ডিংটা নিরাপদে দাঁড়িয়ে গেলেই কি যুদ্ধ শেষ? না, ঠিক তা নয়। বিজয়টা তখনই সম্পূর্ণ হয় যখন বিল্ডিংটা শুধু নিরাপদই নয়, বরং আরামদায়ক এবং ব্যবহারযোগ্য হয়। একটা বিল্ডিংকে ব্যবহারযোগ্য হতে হলে আরও কিছু শর্ত মানতে হয়। যেমন এর মেঝে বা বিমগুলো যেন অস্বস্তিকরভাবে বেঁকে না যায়, কংক্রিটে যেন চোখে পড়ার মতো ফাটল না ধরে, আর হাঁটাচলা বা বাতাসে যেন বিরক্তিকর কাঁপুনি না হয়। এই বিষয়টাকে বলা হয় সার্ভিসেবিলিটি। তাই পরের বার যখন কোনো বড় বিল্ডিংয়ে ঢুকবেন, এক মুহূর্তের জন্য একটু থামবেন, চারপাশের কলম, বিম আর ছাদের দিকে তাকিয়ে ভাববেন। হয়তো খালি চোখে যা দেখা যায় না, সেই অদৃশ্য যুদ্ধ আর তার পেছনের অসাধারণ ইঞ্জিনিয়ারিং জ্ঞান আপনার চোখেও ধরা পড়বে, যা নীরবে আমাদের সবাইকে সুরক্ষিত রাখে।